আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। আমরা অনেক দিন পর আজকে ক্লাস নিতে আসছি। কেন আসছি অনেক দিন পর সেটা তোমরা সকলেই জানো। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই ক্লাসটা হচ্ছে ক্লাস 8 থেকে শুরু করে তোমরা যারা ক্লাস 8, 9, 10 আছো তাদের সকলের জন্য আজকের এই ক্লাস। এখন শুধু আজকের ক্লাস না, এই ক্লাসটা হচ্ছে এই যে পার্ট, এই যে আজকের যে ক্লাসটা থেকে শুরু করে পার্ট বাই পার্ট অনেকগুলো ক্লাস আসবে। তোমরা যদি ধারাবাহিকভাবে দেখো সেই ক্লাসটা আশা করি টপিক্সটা তোমরা শেষ করতে পারবে এবং ভালো করে বুঝতে পারবে। সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া বোঝার আগে আমাদের কিছু কথা আগে বুঝতে হবে, কিছু বেসিক জিনিস আগে আমাদেরকে বুঝতে হবে। তাহলে কি কি বুঝতে হবে আজকের ভিডিওতে আমরা জাস্ট বেসিক নিয়ে কথা বলবো। আমরা রাসায়নিক বিক্রিয়াতে আজকে যাবো না, আজকে শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়াতে যাওয়ার জন্য যা যা আমাদের দরকার ঠিক তা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। জানি না কতটুকু শেষ করতে পারবো, তবে চেষ্টা করব বেসিকটা সম্পূর্ণ শেষ করার জন্য। তাহলে আসো আজকের ভিডিওটা আমরা শুরু করি। রাসায়নিক বিক্রিয়া। বিক্রিয়া পার্ট 1। এখন এই রাসায়নিক বিক্রিয়া বুঝতে হলে তোমাকে যেটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে ধাতু এবং অধাতু সম্পর্কে ভালো করে ধারণা রাখতে হবে। কেন ধারণা রাখতে হবে ধাতু এবং অধাতু সম্পর্কে? কারণ তুমি যদি ধাতু না জানো তুমি বুঝবা না যে কে ত্যাগ করবে, কে গ্রহণ করবে। এবং তোমাকে জানতে হবে যোজনী। তুমি যদি যোজনী সম্পর্কে সম্পূর্ণ ধারণা না রাখতে পারো তাহলে তাও তোমাদের কাছে একটা কি এই বিক্রিয়া অধ্যায়টা বুঝতে খুব প্যারা খেতে হবে তোমাদের। তাহলে আসো আমরা দেখি কি করা যায়। ধাতু, এখন ধাতুটা আসলে কি? ধাতু যদি খেয়াল করো, ধাতুর ধ থেকে কি আসে ভাই? আমাদের ধনাত্মক আসে। ধাতুর দ থেকে কি আসে? ধনাত্মক আসে। ধনাত্মক মানে হচ্ছে ত্যাগ করা। এটাকে তুমি বলতে পারো ধনাত্মক বা হচ্ছে ক্যাটায়ন, তুমি যে কোনো একটা বললে হবে। ক্যাটায়ন ত্যাগ করা বা ত্যাগ করে। কি ত্যাগ করে? ইলেকট্রন ত্যাগ করে। কি ত্যাগ করে? ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে। বুঝবা, একটু ভালো করে বুঝবা এই বেসিক গুলো। এখন ধাতু কাকে বলে? যেহেতু বুঝছি আমরা ধাতু মানে হচ্ছে ধনাত্মক বা ক্যাটায়ন, আর ধনাত্মক বা ক্যাটায়ন মানে আমরা বুঝি ত্যাগ করা। আর কি ত্যাগ করে? ইলেকট্রন ত্যাগ করে। এখন ধাতু হচ্ছে যে সকল পরমাণু বা যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। কি বললাম? যে সকল পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ধাতু বলা হয়। ব্যাপারটা কেমন? ধর হচ্ছে সোডিয়াম, ধর হচ্ছে কি সোডিয়াম। আরেকটা কথা বলে নিই যে ধাতু চেনার যে উপায়টা, তুমি চিনবা কিভাবে যে এটা ধাতু বা এটা অধাতু? ধাতু চেনার যে উপায়টা সেটা হচ্ছে তুমি যদি লক্ষ্য করো, ধাতু উচ্চারণ করতে বা যেই সকল মৌল উচ্চারণ করতে বা মৌলের শেষে আমযুক্ত আছে, যে সকল মৌলের নামটা উচ্চারণ করতে শেষে আমযুক্ত কিছু একটা আছে তাকে আমরা বলবো কি ধাতু। ঠিক আছে, একটা চিনলাম, একটা উপায় চিনা যায় ধাতু দেখে বলতে পারবো ধাতু। আরেকটা যদি যাও, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর, কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ শক্তি স্তরে যদি 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন থাকে তাকে আমরা ধাতু বলবো। কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর যদি তার সর্বশেষ শক্তি স্তরে 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন থাকে তাকে আমরা কি বলবো? ধাতু বলবো। তাহলে তুমি যদি লক্ষ্য করো যে সোডিয়াম, সোডিয়াম উচ্চারণ করতে গিয়ে কি পাইলাম আমরা? আম পাইলাম না, তারা আমরা কি বলবো? ধাতু। ম্যাগনেসিয়াম উচ্চারণ করতে কি পাইছি? আম পাইছি। আমি যদি বলি অ্যালুমিনিয়াম উচ্চারণ করতে কি পাইছি আমরা? আম পাইছি। তাহলে এই সোডিয়াম হচ্ছে 11, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। আমি তো একটা উপায় বলছি আম, আর একটা উপায় কি বলছি? যদি তার ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ শক্তি স্তরে
1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন থাকে তাকে আমরা কি বলবো? ধাতু বলবো। দেখি তো এই শর্ত মিলে কিনা। 1s2 2s2 2p6 3s1। লক্ষ্য করো তো, এই তৃতীয় শক্তি স্তর মানে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে না? তার মানে সেটা কি অবশ্যই ধাতু। কেন? আমি বলছিলাম যে তার সর্বশেষ শক্তি স্তরে যদি 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন থাকে তাকে আমরা কি বলবো? ধাতু বলবো। ম্যাগনেসিয়ামের দিকে খেয়াল করো, 1s2 2s2 2p6 3s2। তুমি যদি লক্ষ্য করো তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা আছে। তার মানে ম্যাগনেসিয়ামও কি ধাতু। তুমি যদি লক্ষ্য করো অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2 3p কত? 1। তাহলে তার সর্বশেষ শক্তি স্তর কত? 3s বা 3p। এই সবটাই তো তার সর্বশেষ শক্তি স্তর। তাহলে মোট কয়টা আছে? 3টা। তাহলে সেও কি ধাতু। তার মানে ধাতু চিনলাম। এখন ধাতু কাকে বলে? ধাতু কাকে বলে মনে রাখবা, যে সকল পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে কি বলা হয়? ধাতু বলা হয়। যে সকল পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ধাতু বলা হয়। তুমি যদি খেয়াল করো, তুমি যদি চিন্তা করো, সোডিয়াম, আসো এই যে সোডিয়াম, তার সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন আছে কয়টা? বসো, তার সর্বশেষ শক্তিস্তর কয়টা আছে? একটা ইলেকট্রন আছে। সোডিয়াম পরমাণু সে একটা ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা ত্যাগ করবে? একটা ইলেকট্রন সে কি করবে? ত্যাগ করবে। সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, প্রশ্ন হলো কেন ইলেকট্রন ত্যাগ করবে? সোডিয়াম পরমাণু বা আমরা জানি প্রত্যেকটা পরমাণু বা প্রত্যেকটা মৌলই চাই তার স্থিতিশীল বিন্যাস অর্জন করতে। এখন স্থিতিশীল বিন্যাস অর্জন করাটা মানে কি? স্থিতিশীল বিন্যাস অর্জন করার 2টা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে হয় তার যে অরবিটালটা আছে, অরবিটালটা হয় ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ হবে, বা সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কি করবে? অর্জন করবে। তুমি যদি লক্ষ্য করো, সোডিয়াম পরমাণু সর্বশেষ শক্তি স্তর একটা ইলেকট্রন আছে। সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম প্লাস আয়ন দান করবে। সোডিয়াম প্লাস আয়ন কি করবে? দান করবে। সোডিয়াম প্লাস আয়ন যদি দান করে, কারণ একটু আগে বলছি ধাতু মানে কি ধনাত্মক, আর ধনাত্মক মানে কি ত্যাগ করে। কি ত্যাগ করে? ইলেকট্রন ত্যাগ করে। ধনাত্মক তো অবশ্যই প্লাস। সংজ্ঞাতেও বলছে যে সকল পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ধাতু বলা হয়। তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করলে তার অবস্থাটা দাঁড়াবে এরকম 1s2 2s2 2p6। এখন তোমরা আমাকে বলো, তার সোডিয়াম ছিল, তার ইলেকট্রন ছিল 11টা, সে একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে তার ইলেকট্রন হয়েছে কয়টা? 10টা। তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করার ফলে যেহেতু 10টা ইলেকট্রন হয়েছে, এখন 10টা ইলেকট্রন বিশিষ্ট বা 10 ইলেকট্রন বিশিষ্ট যে মৌলটা আছে সেই মৌলের নাম কি? অবশ্যই নিয়ন। আর নিয়ন একটা কি নিষ্ক্রিয় গ্যাস। আর যেহেতু নিয়ন ইলেকট্রন বিন্যাস অর্জন করে, সে অবশ্যই এই সোডিয়াম প্লাস কি করে? স্থিতিশীল বিন্যাস অর্জন করে। কথাটা বুঝাইতে পারছি? তাহলে সোডিয়াম পরমাণু বা যেই কোনো ধাতু ইলেকট্রন ত্যাগ করলে বা ইলেকট্রন ত্যাগ করার মেইন রিজনই হচ্ছে কি আমার নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করবে বা সে স্থিতিশীল বিন্যাস অর্জন করবে। তুমি যদি ম্যাগনেসিয়ামের দিকে তাকাও, সে তার সর্বশেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। সে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার অবস্থাটা দাঁড়াবে ঠিক এমন, ম্যাগনেসিয়াম 12 2+, 1s2 2s2 2p6। তাও দেখো তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? এখন 8টা। মোট কয়টা আছে? 10টা। তার এই যে প্রথম শক্তি স্তর 2টা, দ্বিতীয় শক্তি স্তর 8টা, মোট কয়টা? 10টা। 10 ইলেকট্রন বিশিষ্ট যে মৌলটা সেটা অবশ্যই কি আমার নিয়ন। আর নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে ম্যাগনেসিয়ামের অবস্থাটা কি দাঁড়াইছে? সোডিয়াম হচ্ছিল কি সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম হচ্ছে কি আমাদের ম্যাগনেসিয়াম 2+। আমার কথা তোমাকে কে কয়টা ত্যাগ করবে ওইটা না, কে করে ত্যাগ করবে ওইটা বোঝানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে ধাতুগুলা কি করে, অধাতুগুলা কি করে, ধাতু কি ধনাত্মক, অধাতু কি ঋণাত্মক, এই জিনিসটা বোঝানো হচ্ছে আমার মেইন টার্গেট। তাহলে আমরা ধাতুগুলা বুঝতে পারলাম, ধাতু কাকে বলে বুঝলাম। এখন যেটা বুঝবো সেটা হচ্ছে অধাতু। অধাতু নিয়ে আমরা এত কথা বলবো না, আমরা জাস্ট 2-1টা কথা বলবো শুধু। অধাতু হচ্ছে যে সকল পরমাণু, মানে ধাতুর উল্টাটা, যে সকল পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে
ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে বলা হয় কি আমার অধাতু। তুমি যদি লক্ষ্য করো অধাতু মানে হচ্ছে ধাতু যদি হয় ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন, অধাতু হচ্ছে কি আমার অ্যানায়ন বা ঋণাত্মক। তাহলে ধাতু যদি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। যেমন একটু আগে তুমি দেখছিলে যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে। আর একটা কথা মনে রাখবা, বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করা মানে কেউ না কেউ সেই ইলেকট্রন কি করতে হবে, গ্রহণ করতে হবে। ক্লোরিন ক্লোরিন একটা অধাতু, সেই ইলেকট্রন যদি গ্রহণ করে তার অবস্থাটা দাঁড়াবে মাইনাস। ফ্লোরিন সে একটা অধাতু, সে যদি ইলেকট্রন গ্রহণ করে তার অবস্থাটা হবে মাইনাস। অক্সিজেন সে যদি ইলেকট্রন গ্রহণ করে তার অবস্থাটা হবে কি টু মাইনাস। কেন টু মাইনাস, কেন মাইনাস? কারণ এই যে ক্লোরিন এবং ফ্লোরিন যে আছে পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে তারা কি করে অবস্থান করে, তাদেরকে হ্যালোজেন গ্রুপের মৌল বলা হয় এবং তারা হচ্ছে অধাতু। এবং এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলা সর্বোচ্চ একটা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস কি করে অর্জন করে। অপরদিকে অক্সিজেনের দিকে তুমি যদি তাকাও, অক্সিজেন কেন টু মাইনাস হয় সবাই জানো, তারপর একটু বলে দিই। 8 1s2 2s2 2p কত 4, মোট কয়টা 8টা। আমি তো একটু আগে বলছি যে কোন একটা মৌল যদি স্থিতিশীল বিন্যাস অর্জন করতে যায় তাহলে তার অবশ্যই সে কি হতে হবে, তার স্থিতিশীল বিন্যাস অর্জন করতে হলে হয় সে ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, বা সে তার অরবিটাল কি হবে অর্ধপূর্ণ বা পূর্ণ হবে। তুমি যদি লক্ষ্য করো তার ইলেকট্রন আছে কয়টা, সর্বশেষ শক্তি স্তর 6টা। সে যদি অর্ধ মানে তার অরবিটাল পূর্ণ হতে চায় বা নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে যায়, কেন নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করব? কারণ অক্সিজেনের কাছাকাছি 10 নম্বর যে মৌলটা আছে সেটাকে আমরা কি বলবো, নিয়ন বলবো। সে যদি ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো 1s2 2s2 2p6, তাহলে এটা হবে কি নিয়নের ইলেকট্রন বিন্যাস। এখন বলবো ভাই সে দুইটা ইলেকট্রন কই থেকে গ্রহণ করছে, আমি O2 মাইনাস দিই, O2 মাইনাস কই থেকে গ্রহণ করছে ভাই? ওই যে বলছিলাম একটু আগে ম্যাগনেসিয়াম পরমাণু কি করছে, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে, ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়েছে। ওই ম্যাগনেসিয়ামের থেকে কিন্তু দুটি ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করবে। যেগুলো আমরা বিক্রিয়াতে বা যখন যাব তখন এগুলো ক্লিয়ার হবে। আপাতত বুঝো যে ধাতু হচ্ছে ত্যাগ করে, অধাতু হচ্ছে কি গ্রহণ করে। যেহেতু অধাতু গ্রহণ করে সে হচ্ছে ঋণাত্মক, আর ধাতু যদি ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে কি ধনাত্মক। ঠিক আছে, ধাতু এবং অধাতু চিনলাম। এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ধাতু এবং অধাতু কেন চিনাইলাম সেটা হচ্ছে কথা। তুমি যখন বিক্রিয়া করবা তখন তোমার মৌল দেখে বুঝতে হবে কোনটা ত্যাগ করবে কোনটা গ্রহণ করবে। যদি বিক্রিয়ার মধ্যে মৌল দেখে তুমি চিনতে না পারো যে কোনটা ত্যাগ করবে কোনটা গ্রহণ করবে, তাহলে কিন্তু বুঝবা না। তাহলে আসো আমরা বিক্রিয়ার কিছু জিনিস জেনে নিই। যোজনী, এখন যোজনী যে ব্যাপারটা, যোজনীগুলো তোমার একটু ভালো করে বুঝতে হবে। আমি সংজ্ঞাগুলো আপাতত লিখবো না। এই যোজনী নিয়ে আমার এই ফেসবুক পেজ বা হচ্ছে ইউটিউব চ্যানেলে একটা ক্লাস দেওয়া আছে, তোমরা সকলে দেখে নেবা ক্লাসটা। হয়তোবা ক্লাসগুলো নিচের দিকে পাবা, তুমি দেখবা সুন্দর করে লেখা আছে যে যোজ্যতা ইলেকট্রন যোজনী, ধাতুর ক্ষেত্রে যোজনী, অধাতুর ক্ষেত্রে যোজনী, যোজনী নিয়ে বিস্তর আলোচনা করা আছে। কিন্তু পরিবর্তনশীল যোজনী নিয়ে আমরা কথা বলি নাই। এটা নিয়ে আমরা রাসায়নিক বন্ধন যখন পড়াবো তখন তোমরা এটা দেখবা। আপাতত তুমি কিছু যোজনীগুলো একটু মনে রাখো, আমি কয়েকটা লিখে দিই। অক্সিজেন হচ্ছে অক্সিজেন যোজনী 2 মনে রাখবা। কার্বনের হচ্ছে 2 4 6, সরি কার্বন হচ্ছে 2 4, সালফারের হচ্ছে 2 4 6, সোডিয়ামের হচ্ছে 1, ম্যাগনেসিয়ামের হচ্ছে 2, ক্লোরিন হচ্ছে 1, নাইট্রোজেন হচ্ছে 3, তারপর হচ্ছে তোমার মনে হয় দরকার নাই, ফ্লোরিন হচ্ছে তোমার 1। তারপর কিছু যৌগমূলক আছে, যৌগমূলকের যোজনীগুলো কষ্ট করে একটু মনে রাখবা। তোমরা সকলেই অবগত আছো, তোমাদেরকে যখন আমি 10-এ যারা আছো তাদেরকে রাসায়নিক বন্ধন পড়াইছি, যারা 9-এ আছো তাদেরকে রাসায়নিক বন্ধন পড়াইছি, তোমরা যারা 8-এ আছো তাদেরকেও আমি কি করাইছি, যৌগমূলকের একটা চার্ট আছে সেটা তোমাদেরকে আমি পড়াইছি। একটু একটু দেখে নিবা, যোজনীগুলো একটু মাথায় রাখবা। এখন আসো বিক্রিয়ার শর্তটা, আমরা এই বিক্রিয়ার শর্ত দিয়ে বেসিকটা আমরা আজকে শেষ করব। বিক্রিয়ার শর্ত,
প্রথম যে বিক্রিয়াটা আছে শর্তটা তোমার হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক চিহ্নিত করতে হবে। তোমরা ভিতরে আসো। 2, প্রথম বিক্রিয়া যে শর্তটা সেটা হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক তুমি চিহ্নিত করবা। 2 নম্বর হচ্ছে বিক্রিয়া সম্পন্ন করবা। এই শর্তটা অবশ্যই মনে রাখবা, বিক্রিয়া সম্পন্ন করবা। 3 নম্বর হচ্ছে যোজনীর আদান প্রদান করবা। যোজনীর আদান প্রদান করবা। 4 নম্বর যে শর্ত আছে সেটা হচ্ছে সমতাকরণ করবা। সমতাকরণ করবা। এই 4টা শর্ত অবশ্যই বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা। আমি আবারও বলি, যোজনীর যে পার্টটা আছে, যোজনীর পার্ট নিয়ে একটা ক্লাস দেওয়া আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিবা, ডিটেলসে করানো আছে, এবং যৌগমূলকগুলো একটু কষ্ট করে দেখে নিবা। এই শর্তটা যদি মনে রাখতে পারো, আরো কিছু জিনিস একটু লিখে দিই। মনে রাখবা কিছু মৌলিক গ্যাস আছে, মৌলিক গ্যাস কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রোজেন, অক্সিজেন। তুমি যদি এগুলো একটু মনে রাখতে পারো, একটা হচ্ছে হাইড্রোজেন, এগুলার বলা হচ্ছে মৌলিক গ্যাস। যখন এইগুলা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন অবশ্যই এই শেপে অংশগ্রহণ করতে হবে। বিক্রিয়াতে কোনো সময় হাইড্রোজেন কখনো সিঙ্গেল আকারে অংশগ্রহণ করতে পারবে না। বিক্রিয়া অবশ্যই যখন এগুলো অংশগ্রহণ করবে তাদের শেপটা এরকম থাকবে। আরও কিছু মনে রাখো, ধনাত্মক ও ঋণাত্মক উভয় হিসাবে কাজ করে। ধনাত্মক ও ঋণাত্মক উভয় হিসেবে কার্বন, হাইড্রোজেন, সালফার। কার্বন, হাইড্রোজেন, সালফার, এই 3টা মৌল যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন ধনাত্মক এবং ঋণাত্মক উভয় হিসেবে কাজ করবে। প্রশ্ন করবা ভাই কখন ঋণাত্মক হিসেবে কাজ করে, কখন ধনাত্মক হিসেবে কাজ করে? আমরা এটা নিয়ে বিক্রিয়া যখন করব তখন বুঝবো। আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ, একটু আগে আমরা লিখছি যে সালফারের যোজনী হয়ে হচ্ছে 2, 4, 6, 2, 4, 6, বা কার্বনের যোজনী লিখছি আমরা 2 এবং 4। এগুলা কিভাবে হয়, এগুলা কেন হয়, যদি তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্টে বলবা, আমরা এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা ছিল তোমাদের আজকের বিক্রিয়ার যে বেসিক ক্লাস, এতটুকুই ছিল। তাহলে আগামী ভিডিওতে আমরা বিক্রিয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সকল।